আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ঢাকা ভার্সিটির ফিজিক্স সাবজেক্টটি কিভাবে প্রিপারেশন নিতে হয় এই সম্পর্কে বিস্তারিত জানবো। তো সবারই পার্সপেক্টিভ ভিন্ন ভিন্ন থাকে, এক একজন অ্যাডমিশনের সময় এক এক রকমের ডিফিকাল্টি ফেস করে আসছে। তো আমি আমার যে এক্সপিরিয়েন্স থেকে যে ঢাকা ভার্সিটির প্রিপারেশন কিভাবে নিলে আমরা ফিজিক্সের সম্পূর্ণ নাম্বারটা পেতে পারবো সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঢাকা ভার্সিটির ফিজিক্স কোশ্চেন সম্পর্কে আমি একটু বলি। ঢাকা ভার্সিটির ফিজিক্স কোশ্চেনটা কিন্তু একদম সোজা না। আমরা অনেক সময় ভার্সিটির পরীক্ষাটাকে অনেক সোজাভাবে নিয়ে আনি, যে আমাদের দেখা যায় একটা হিউজ কোয়ান্টিটি ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশনে থাকে, একটা হিউজ কোয়ান্টিটি মেডিকেলের প্রিপারেশনে থাকে, আর একটা অল্প সংখ্যক কোয়ান্টিটি ভার্সিটির প্রিপারেশনে থাকে। বাট ঝামেলাটা যেটা হয়, এই যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এই দুই গোষ্ঠী আইসা ভার্সিটি পরীক্ষাগুলো দেয়। তো দেখা যায় কি, যারা ইঞ্জিনিয়ারিং তারা একটু ম্যাথমেটিক্যালি হেভি থাকে, তারা দেখা যায় যে ভার্সিটির যে কঠিন কঠিন ম্যাথ ওদের অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ে হয়ে যায়। আবার যারা মেডিকেল তারা দেখা যায় যে একটু ইনফরমেটিভ ডিটেলসগুলো তাদের ভালো থাকে, ম্যাথে একটু আবার ঝামেলা থাকে। আর যারা ডেডিকেটেড ভার্সিটি তারা তো ভার্সিটির মতনই প্রিপারেশন নেয়। তো আমি বলতে চাই যে তোমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কেন কি ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো যদি তোমরা দেখো রিসেন্ট ইয়ারে, প্রশ্নগুলো কিন্তু বিশেষ করে রিটেন কোশ্চেনগুলো অতটা সোজা আমার কাছে লাগেনি। তোমার কাছে মনে হতে পারে যে এই কোশ্চেনগুলো তো ভাইয়া খুবই সোজা, এটা তো দুধ ভাতের ম্যাথ। কিন্তু যে ঝামেলাটা হয়, তুমি যদি ওইখানে পরীক্ষা দিয়ে থাকতে, ওই যে বছর পরীক্ষাটা হয়েছে, তাইলে তুমি বুঝতা যে প্রশ্নটা কঠিন হয়েছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, একবার ঢাকা ভার্সিটির প্রশ্নতে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে আসছে। আমরা কিন্তু এইচএসসিতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি নাই, কিন্তু ওইটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছে এবং বইতে কিন্তু ওইটা কোনো বইতে সলিউশনটা দেওয়াও ছিল। তো এইরকম কিছু কিছু জিনিস কিন্তু ঢাকা ভার্সিটিতে আসে। তো আমি তোমাকে সাজেশন করব যে কিভাবে প্রিপারেশন নিলে ঢাকা ভার্সিটির পুরা ফিজিক্সের জার্নিটা তোমার জন্য স্মুথ হবে। তো যে কোনো ভার্সিটির প্রিপারেশনের জন্য সব জায়গায় একটা জিনিস বলা থাকবে, দ্যাট ইজ কোশ্চেন ব্যাংক। এক নম্বরের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস যেটা, সেটা হলো তোমার কোশ্চেন ব্যাংকটা। তো গতানুগতিকভাবে আমার সাজেশনেও কি থাকবে, এক নম্বরে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক, তো কোশ্চেন ব্যাংক নিয়ে প্রশ্ন আসলে আমরা অনেকগুলা প্রশ্নের সম্মুখীন হই। কোশ্চেন ব্যাংক কি করব, কোশ্চেন ব্যাংকের প্রশ্ন সোজা লাগে, অথবা কোশ্চেন ব্যাংকে এনাফ প্রশ্ন নাই ভাইয়া, 20 বছরের প্রশ্ন সলভ করলেও প্রত্যেক বছর এক একটা চ্যাপ্টারে 2টা এমসিকিউ করলেও মাত্র 40টা এমসিকিউ, আমি এমসিকিউ করতে চাই 100টা 150টা এক একটা চ্যাপ্টারে, ভালো প্রিপারেশনের জন্য ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতে চাই বেশি বেশি। তো এরকম নানান জিনিসপাতি আমাদের মাথায় আসে। তো কোশ্চেন ব্যাংক সম্পর্কে একদম আমি আজকে ঝাঁঝরা মানে একটা ভালো একটা সাজেশন দেব। কোশ্চেন ব্যাংক করার উদ্দেশ্য হইল দুইটা। একটা হইল প্রশ্ন কমন পাওয়া ডাইরেক্ট, অথবা প্রশ্নর আদলে অন্য রকম প্রশ্ন আসলে যেন তুমি পারো। কোশ্চেন ব্যাংক করার এটা হইলো এটা। মনে রাখবা, যে কোনো অ্যাডমিশন, নট নেসেসারি ঢাকা ভার্সিটি, যে কোনো অ্যাডমিশনে কোশ্চেন ব্যাংক সম্পূর্ণ পারা মানে তোমার 55% প্রিপারেশন ডান। তুমি যদি প্রশ্ন ব্যাংক ভালো মতো পারো তাহলে 55% প্রিপারেশন ডান। যে কোনো জায়গায়, বিসিএস বলো, ঢাকা ভার্সিটি বলো, বুয়েট বলো, মেডিকেল বলো, যে কোনো জায়গার জন্য কোশ্চেন ব্যাংক ভালো মতো পারা মানে 55% প্রিপারেশন ডান। এখন কোশ্চেন ব্যাংক পারা মানে কি, যে কোশ্চেনটা আসছে ওই কোশ্চেনটা দিলেই পারবো, অন্য কোনো ওই রকম কোশ্চেন দিলে পারবো না, এমন কিন্তু না। কোশ্চেন ব্যাংক পারা মানে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা তোমার 15 বার সলভ করে যাওয়া, এটা হলো এক নাম্বার। সেকেন্ড যে জিনিসটা, সেটা হলো যে ওই কোশ্চেনের আদলে অন্য কিছু আসলে সেইটা পারা। এবং আমি তোমাদেরটা বলি, আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ি অনেকে মেশিন লার্নিং কথাটা শুনবা। মেশিন লার্নিংয়ে জিনিসটা এরকম যে তোমাকে আগের কিছু জিনিস ফিট করায়া নতুন কিছু জিনিস প্রেডিক্ট করতে হবে, যেটা মেশিন আগে দেখে নেয়। যেমন তোমাকে আমি ধরো আমার এই ড্রেস পরা আমার ছবিটা ওকে বুঝাবো যে এইটা হলো রাজিন ভাইয়া, তোমার ওকে অন্য একটা ছবি দিলে ও যেন ডিটেক্ট করতে পারে এইটা রাজিন ভাইয়া। ওই সেম জিনিসটাও কিন্তু কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমি একটা কোশ্চেন দেখা যেন প্রেডিক্ট করতে পারি এইরকম কোশ্চেন ঢাকা ভার্সিটিতে আসতে পারে। এইটাই হলো কোশ্চেন ব্যাংকের মেইন জাদু। তো কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আমি একটু বলি, আমি যেরকম করে কোশ্চেন ব্যাংকটা প্রিপারেশন নিয়েছিলাম, আমি হলো যে প্রথমে আমার যখন এইচএসসি লাইফ ছিল
ওই সময় আমার কাছে ঢাকা ভার্সিটি এবং বুয়েটের দুইটা কোশ্চেন ব্যাংক ছিল। ডেডিকেটেড বুয়েটের একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, ঢাকা ভার্সিটি ক ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। তো ওই কোশ্চেন ব্যাংকটা আমি মোটামুটি প্রত্যেক সময় হলো যে এক একটা চ্যাপ্টার শেষ করলে একটু লাড়াচাড়া করে দেখতাম, এবং আমার কাছে তখন মনে হইতো যে মোটামুটি সোজা কোশ্চেনই আসে, আমি এর চেয়ে অনেক ভালো প্রিপারেশন নিছি, এরকম মনে হইতো। বাট যে জিনিসটা সেটা আমি আরেকবার বলি যে কোশ্চেনগুলা সোজা লাগবে, বাট কোশ্চেন ব্যাংকের কোশ্চেনটা সলভ করার মধ্যেই তোমার কিন্তু শেষ না। আমি একটা উদাহরণ দিই, তোমার ধরো কোশ্চেন ব্যাংক তুমি দেখলা কি যে সেন্ট্রিপেটাল ফোর্স নিয়ে আমাদের কোশ্চেন আসছে, কোশ্চেন ব্যাংকে সেন্ট্রিপেটাল ফোর্স নিয়ে একটা কোশ্চেন আসছে, যেখানে আমাদের ভি দেওয়া ছিল, আর দেওয়া ছিল, এম দেওয়া ছিল, এফসি বের করা লাগছে, অথবা এম আর আর দেওয়া ছিল, কোনো অন্য একটা ডাটা দেওয়া ছিল, ওই ডাটা থেকে ভি ক্যালকুলেট করে এফসিটা বের করা লাগছে। তো এই কোশ্চেনটা পারাই কি কোশ্চেন ব্যাংক? না। কোশ্চেন ব্যাংক মানে হলো তুমি যখন দেখছো সেন্ট্রিপেটাল ফোর্স নিয়ে কোশ্চেন আসছে, তোমার মাথায় হিট করবে সেন্ট্রিপেটাল জিনিসটা আমাদের কোশ্চেন ব্যাংকের জন্য, ঢাবি কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রিপেটাল এই ফোর্সের এই জিনিসগুলো আমাদের ঢাবি কোশ্চেন ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঢাবি ভর্তিকার জন্য। তাহলে আমরা কি করব, কোশ্চেন ব্যাংক থেকে আমরা যে টপিকটা দেখব ওই টপিকটা নিয়ে যে কোশ্চেনটা আসছে সেইটা সলভ করব, প্লাস ওইটার আলোকে তোমার বাজারে আরও অনেক বই তুমি নিবা না, যেমন কোনো কোচিংয়ে ভর্তি হয়েছে সেই কোচিং থেকে প্রিপারেশন বুক দিতে পারে, কনসেপ্ট বুক দিতে পারে, অথবা তোমার বিভিন্ন বাজারে জয়কলি টয়কলি এগুলোর বই আছে, সেইখানে যত রকম টাইপের কেন্দ্রমুখী বলের প্রশ্ন আছে সেইগুলো সব সলভ করা। এইটা হলো কোশ্চেন ব্যাংকের মেইন সলভ করার টেকনিক, যে আমার টপিকটা দেখবো, যে কোশ্চেনটা আসছে ওই কোশ্চেনটা ভালো মতো একদম বুঝা করব। সেকেন্ড হইলো ওই টপিকের যা যা কোশ্চেন আছে সেই জিনিসগুলো আমি সম্পূর্ণ সলভ করব। তাহলে একটা অধ্যায় ধরো তুমি শুরু করলা, ফার্স্টে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা শুরু করলা। ভেক্টর চ্যাপ্টারটা শুরু করলে তুমি কি করবা, প্রথমেই কিছু না পইরা টইরা তুমি আগে যাবা কোশ্চেন ব্যাংকে। তুমি কোনো থিওরি আগে পড়বা না, থিওরি না পইরা যাবা কোথায়, কোশ্চেন ব্যাংকে। এইচএসসিতে তো তুমি কিছু একটু পইরা আসছো, এমন তো না যে তুমি কিছু পড়ো না, এডমিশন এসে পইরা তুমি একদম ঢাকা ভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফিফথ হয়ে যাবা, এমন তো না, বা তুমি চান্স পাবা। তুমি অবশ্যই কিছু না কিছু পড়ে আসছো এইচএসসিতে। তাহলে তুমি কি করবা, একটা জায়গায় যাওয়ার সময় প্রথমেই চ্যাপ্টারটা শুরু হবে কোশ্চেন ব্যাংক দিয়া। কোশ্চেন ব্যাংকে যে তুমি যে কাজটা করবা, ফার্স্ট অফ অল ওই চ্যাপ্টারের অনেক রকম টাইপের কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। কোনো হলো যে বই টাইপ ভিত্তিক কোশ্চেন ব্যাংক বানায়, কোনো বই হলো যে একসাথে সব কোশ্চেনগুলো দিয়ে দেয় ওই চ্যাপ্টারে। তো আমার সাজেশন থাকবে এই যে অন্য অন্য কোচিং সেন্টারের যে টাইপ ভিত্তিকগুলো আছে ওইগুলোতে তোমরা একটু না যাও, কেন কি আমি দেখছি যদি তোমার এমন থাকে চ্যাপ্টার 4-এ ঢাকা ভার্সিটিতে কথার কথা আছে 50টা কোশ্চেন আসছে, তো এই 50টা কোশ্চেন যখন তারা টাইপ ভিত্তিকে চলে যায় ওই কোচিংয়ের বইগুলোতে 30টা কোশ্চেন এসে পড়ে, কেন কি 20টা কোশ্চেনের টাইপের মধ্যে ফেলাইতে পারে না, ওই কোশ্চেনগুলো দেয় না। তো আমার সাজেশন থাকবে তুমি ওইখানে যাইও না, ওদের টাইপ তুমি দেখো না, তুমি নিজের মতো টাইপ বানাবা। তুমি ফার্স্টে কি করবা, ওই যে কোশ্চেন ব্যাংকগুলোতে একটা চ্যাপ্টারে যত কোশ্চেন আছে সেইগুলো দেওয়া আছে ওইটাতে ওই রকম টাইপের একটা কোশ্চেন ব্যাংক নেবা। ওই রকম টাইপের কোশ্চেন ব্যাংক নিয়ে তুমি কথার কথা ফিজিক্সের 4th চ্যাপ্টারে 50টা কোশ্চেন আসছে, ফিজিক্সের 4th চ্যাপ্টারে 50টা কোশ্চেন আসছে, এই 50টা কোশ্চেন ডাইরেক্ট তুমি সলিউশন দেখে পারো বা নিজে পারো, এই 50টা কোশ্চেন ভালো মতো সলভ করবা। ভালো মতো সলভ করার পরে তুমি তোমার বাসার মা বাবা ভাই বোন বড় যে কোনো কেউ আছে তারে বলবা কি যে আমি 50টা কোশ্চেন সলভ করছি, তুমি আমাকে যে কোনো একটা কোশ্চেন পিক করে বলো, আমি সেই কোশ্চেনটা তোমাকে সলভ করে দেবো। তোমার বাবা মা যা বড় ভাই যে আছে তাকে বলবা, সে ধরো তোমাকে বই দেখা বললো যে 43 নাম্বার কোশ্চেন আছে এইরকম, এইটা দেওয়া আছে, এইটা সলভ কর, তারপর তুমি ওইটা সলভ করবা। এরকমভাবে তোমার এই 50টা সলিউশন হয়েছে। 50টা সলিউশন হওয়ার পরে তুমি যে কাজটা করবা সেইটা হইলো এই 50টা কোশ্চেনের মধ্যে কোন কোন প্রশ্ন কোন টপিকে, এইটা তুমি নিজে হলো যে ফাইন্ড আউট করবা। তুমি পাশে ছোট্ট করে লিখে রাখবা, এই 50টা কোশ্চেন যে আছে 50টা কোশ্চেনের পাশে ছোট করে লিখে রাখবা তার টপিক নামগুলা। সেন্টিপেটাল ফোর্স নিয়ে আসছে, কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে আসছে, তারপর হইলো যে ফোর্সের ডেফিনিশন নিয়ে আসছে, বিভিন্ন টাইপের ফোর্স পাওয়া যায়, কোনটার মধ্যে কোন ফোর্স, এইরকম টাইপের ইনফরমেটিভ জিনিস আছে। এই টপিকগুলো তুমি 50টা কোশ্চেনের পাশে লিখবা। পাশে লেখার পরে তুমি একটা সাদা কাগজে ওই যে 50টা কোশ্চেনের মধ্যে তুমি দেখতে পাবা 5-6টা টাইপ বা 7-8টা টোটাল টাইপ হয়েছে, তার মধ্যে কোনো টাইপ আবার বেশি আসছে, তার ভিত্তিতে তুমি একটা ক্রম দেবা।
এই এই যেটা হলো যে তোমার সবচেয়ে বেশি আসছে ওইটার 1 2 3 4 5 6 7 8 এরকম করে তোমার ওই চ্যাপ্টারের একটা কোশ্চেন ব্যাংকের নিজের অ্যানালাইসিস থাকবে। তো এই অ্যানালাইসিসটা তুমি নিজে করলে অনেক উপকার হবে তোমার। কেন কি বাজারের বাকি যে কোচিং সেন্টার বলো, সবচেয়ে ভালো ভালো যে কোচিং সেন্টার, সেগুলো তো আমরা তো কাজ করে আসছি, অ্যানালাইসিসটা করতে যেয়ে কিন্তু তারা অতটা লাস্টে আর গুরুত্ব দেয় না। কারণ কি হলো যে ভাবে যে এটা তো স্টুডেন্টরা কোশ্চেন ব্যাংক সলভ করছি, তো এইটা তো তুমি নিজে করবা। তাহলে তোমার এই পদ্ধতিতে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার কিন্তু প্রিপারেশনের 55% ডান, 55% ডান। তাহলে কোশ্চেন ব্যাংক নিয়ে বাকি আলোচনাটুকু আমি একটু লাস্টে করবো। অনেক আপাতত কোশ্চেন ব্যাংকের সলিউশনটা তোমার মাথায় গাচ্ছে যে আমরা ফার্স্টে টপিকটা দেখব এবং ওইটার সলিউশন করব, দেন ওই টপিকে আর যা কিছু আছে একদম ঝাঁঝরা টাজরা করে ফেলবো। এটা একটা ভালো মানে আমি এই প্রিপারেশনটা বলতেছি টপ 100 বা 200 বা 300 বা 400-400-র মধ্যে যারা চান্স পায় তাদের জন্য এই সাজেশনটা। এখন যদি এমন হয় যে আর একটু কম পড়ে চান্স পাইতে চাও, তাইলে হইলো যে ওই প্রশ্নগুলো সলভ করলেই হবে। আর যদি একটু ভালো প্রিপারেশন নিয়ে চান্স পেতে চাও, তাহলে ওই কোশ্চেনের পাশাপাশি যে কোনো বাজারের যে কোনো প্রতিষ্ঠানের একটা বই ধরে ওই টপিকের সবগুলো করা। ওকে, এখন সেকেন্ড ইটাতে আসি, পয়েন্টটাতে। সেকেন্ড পয়েন্ট হইল আমাদের একটা নিজের সূত্র খাতা থাকতে হবে, ফর্মুলা বুক। ফর্মুলা বুক কি থাকতে হবে? ফর্মুলা বুক। তো তুমি হয়তো বিভিন্ন জায়গায় এরকম শুনতে পারো যে অ্যাডমিশনে আইসা নোট করতে গেলে টাইম থাকবে না, তাইলে তোমার প্রিপারেশন তুমি নিতে পারবে না, তুমি খালি নোট সুন্দর মতো কালি টালি দিয়ে নোট করতে করতে তোমার টাইম শেষ। তো এইটা আসলে সত্যি, কারণ কি অ্যাডমিশনে হইলে যে বেশি যদি নোট করতে যাও তাহলে কিন্তু তোমার টাইম থাকবে না। কারণ কি তোমার একটা উইকে দেখা যাবে ফিজিক্সের একটা অধ্যায়, কেমিস্ট্রির একটা অধ্যায়, ম্যাথের একটা অধ্যায়, প্রিপারেশনটা ভালো মতো নিতে হয়। তো এই নোট করতে যাই প্রিপারেশন নিতে গেলে কিন্তু তোমার হলো যে টাইম আসলে থাকবে না। তো এই টাইম না থাকলেও আমার ঢাকা ভার্সিটির জন্য আমার অবশ্যই একটা ফর্মুলা বুক নিজের বানাইতে হবে। সেই ফর্মুলা বুকটা কীরকম থাকবে ক্যাটাগরি? সেই ফর্মুলা বুকটা এরকম থাকবে যে আমাদের বাজারে সবচেয়ে প্রচলিত যে বই প্রিপারেশন বুক বা কনসেপ্ট বুক ধরতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের, ওই কনসেপ্ট বুকটা খুব মানে ওয়েল অর্গানাইজড, মানে টাইপ ভিত্তিক জিনিসপাতি ভাগ করার ক্ষেত্রে। তো ওই কনসেপ্ট বুকের স্ট্রাকচারটা এরকম থাকে যে একটা টাইপ দেয়, টাইপের ওই আলোকে আরও কতগুলা এক্সাম্পল দেয়, একটা টাইপ দেয়, টাইপের আলোকে আরও কতগুলা এক্সাম্পল দেয়, একটা টাইপ দেয়, টাইপের আলোকে কতগুলো এক্সাম্পল দেয়। তো তোমার কাজ হইলো ওই এক্সাম্পলগুলো তুমি ধরো নিজে বাসায় প্র্যাকটিস করলা, বাট তোমার নিজের একটা ফর্মুলা বুক থাকা লাগবে যেখানে সব কয়টা টাইপ আর ওই টাইপের জন্য নেসেসারি ফর্মুলা, সব কয়টা টাইপ এবং ওই টাইপের জন্য নেসেসারি ফর্মুলা। যেমন কি হইতে পারে, যেমন আমরা 4 নাম্বার অধ্যায়ে আবার একটু যাই, যেহেতু 4 নাম্বার চ্যাপ্টারটা ঢাকা ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমাদের এরকম থাকবে যে ফর্মুলা বুকের 1 নম্বরে এরকম তুমি লিখলা যে আমাদের যদি কনজারভেশন অফ মোমেন্টামের জিনিসপাতি থাকে তাইলে আমাদের এই ফর্মুলা ইউজ হবে, সামেশন অফ MI UI ইজ ইকুয়ালস টু সামেশন অফ MI ইন্টু VI। এরকম তুমি লিখলা যে কনজারভেশন মোমেন্টাম থাকলে এইটা হয়। এরপর আবার লিখে রাখবা যে বস্তুগুলো যদি মিলিত অবস্থায় চলে তাইলে সবগুলার ফাইনাল ভেলোসিটি আসলে 1। এরকম ছোট যে জিনিসগুলা যে ঢাকা ভার্সিটির কোশ্চেনগুলোতে এগুলো বেশি আসে, তাই এইটা লেখা থাকবে। তো এইরকম কইরা তোমার যে কয়টা টাইপ আছে প্রত্যেকটা টাইপের যে মেইন ফর্মুলাগুলো জাস্ট লিখে রাখো। তুমি কোনো ওইখানে ম্যাথ করবা না, কিচ্ছু করবা না, জাস্ট মেইন ফর্মুলাগুলো এইখানে টুইকে রাখবা। তো এই ফর্মুলা বুকটা থাকলে কি হবে তোমার জানো? তোমার ধরো 7 দিন পর ঢাকা ভার্সিটির পরীক্ষা, ওই টাইমে দেখা যাবে কি তুমি ফিজিক্স পড়বা, ম্যাথ পড়বা না, বায়োলজি পড়বা না, কেমিস্ট্রি পড়বা, একদম মাথা জগা খিচুড়ি হয়ে যাবে। কয়েকটা সাবজেক্টের প্রিপারেশন যদি একটু সচেতনভাবে এই 3 মাসের মধ্যে নিয়ে নিতে পারো, ওই 7 দিন কিন্তু তোমার জাস্ট মুখস্থ পড়াগুলো পড়লেই হবে। যেমন আমি যে কাজটা করতাম, আমি ফিজিক্স ম্যাথ এই দুটাতে খুবই এক্সিলেন্ট প্রিপারেশন নিয়েছিলাম এবং ঢাকা ভার্সিটির পরীক্ষার আগে শুধু বায়োলজি পড়তেছিলাম, কেমিস্ট্রি পড়তেছিলাম, এরকম টাইপের। যে আমার এগুলো নিয়ে খুব মাথা ব্যথা লাগে না। কেন মাথা ব্যথা লাগতো না? আমার একটা ফর্মুলা বুক ছিল, ওই ফর্মুলা বুকটাতে আমি মানে উইটা হলো যে আমি রাতে ঘুমাইতে যাওয়ার আগে ওই ফর্মুলা বুকটা দেখে যাইতাম একটা বা 2টা 3টা চ্যাপ্টারের, এবং সকালে উঠে ফর্মুলা বুকটা একটা চ্যাপ্টারের ফর্মুলা দেখতাম। আর সারা বাকি যে দিন ওই দিনগুলোতে মুখস্থ পড়া পড়তাম। তো যখন তোমার এই যেরকম লাস্টের 7 দিনের যে
ঝড়টা আসবে বা যখন তুমি একদম কোচিংগুলোতে একদম লাস্টের দিকে চলে যাবে, তখন দেখবা যে আজকে ফিজিক্স ফার্স্ট পেপার সম্পূর্ণ, আজকে ফিজিক্স ফার্স্ট আর সেকেন্ড পেপার সম্পূর্ণ, আজকে তিনোটা সাবজেক্টে সব কিছু সম্পূর্ণ, এরকম পরীক্ষাগুলো যখন থাকবে তখন আমাদের খুব প্যানিক লাগে যে কোনটা রেখে কোনটা প্রিপারেশন পড়বো, নাকি ধাত লাগবেই না, কোনো কিছু না পড়ে পরীক্ষা দিতে যাব। তো ওই জিনিসগুলো তোমার হবে না। কেন কি তুমি ফর্মুলা বুকটা দিয়ে তুমি যখন নিজের টাইপগুলার খালি মেইন ফর্মুলাগুলো দেখবা, তখন তোমার মনে হবে যে হ্যাঁ হ্যাঁ এরকম তো ম্যাথ করছি, হ্যাঁ ওই রকম তো ম্যাথ করছি, তোমার পুরো ওভারঅল প্রিপারেশনটা হয়ে যাবে। তোমার আগে ইন্ডিভিজুয়ালি ওই বইটা খুইলা একটা একটা কইরা টাইপ পড়ো, টাইপ ম্যাথ করো, এরকম লাগবে না। ওই টাইপটা দেখলেই আমার বিলিভ মি যে তোমার সব কিছু মনে পড়ে যাবে। তো এইটা খুব নেসেসারি একটা জিনিস যে আমাদের ফর্মুলা বুকটা বানাইতে হবে। এখন কিছু কিছু স্টুডেন্টরা হলো যে এইচএসসিতে থাকতেই ফর্মুলা বানাইছে, তাদের জন্য তো খুব প্লাস পয়েন্ট। এখন তোমার মনে হতে পারে যে ভাই এগুলো বানাইতে যে আবার অনেক টাইম লস হবে কিনা। তো আমি তোমাদের বলবো যে তুমি তো এখন এক একটা উইক যাচ্ছে, এক একটা চ্যাপ্টার কমপ্লিট করতেছো, ওই এক একটা চ্যাপ্টারের জন্য বিলিভ মি তুমি 2 ঘন্টা যদি টাইম দাও, তোমার ফর্মুলা বুকটা খুবই ভালো মতো হয়ে যাবে। ফর্মুলা বুকটা খুব ভালো মতো হয়ে যাবে। এটা খুব দরকারি একটা জিনিস, কেন কি লাস্টের দিকে যেয়ে তুমি এটা বুঝতে পারবে। এখন যদি এটা না করে রাখো তাহলে লাস্টের দিকে যেয়ে তোমার খুবই প্যানিক লাগবে। এখন থার্ড জিনিসটাতে একটু আসি। থার্ড জিনিসটা হলো আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন আমাদের ঢাকা ভার্সিটির কিন্তু একটা স্পেশাল জিনিসই হইল এইখানে ম্যাথ করতে দেয় বাট ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এটা হলো একটা হাইব্রিড জায়গা, যে মেডিকেলে যেমন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, মেডিকেলে ইনফরমেশন টাইপের প্রশ্ন বেশি আসে। ইঞ্জিনিয়ারিংয়ে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ম্যাথ টাইপের প্রশ্ন বেশি আসে। আর ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা কি হাইব্রিড, যে ম্যাথ করাও লাগবে, ক্যালকুলেটর ইউজ করবা না। ঠিক আছে, এইরকম টাইপের হাইব্রিড একটা জায়গা হলো ঢাকা ভার্সিটি। তো যে কোনো স্টুডেন্ট যখন হলো যে এই ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিতে যায়, তখন তার একটা মানে সচরাচর ভয় থাকে, যারা একটু ম্যাথ বেশি পারে তাদেরও ভয় থাকে যে আমি তো ক্যালকুলেটর ছাড়া আমি কিচ্ছু পারি না, আমি তো সবসময় ক্যালকুলেটারে প্রেস করে 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 কাজ করে আসছি। তো তাদের জন্য আমার সাজেশন থাকবে, তোমরা ভাই অন্তত ইউটিউবে যে সার্চ দিও না যে হাউ টু ইজিলি সলভ দিস ম্যাথ উইদাউট ক্যালকুলেটর ডট 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 ডট। তো ওই সব জায়গায় আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার একটু ভয় ছিল যে ক্যালকুলেটর ছাড়া কি কাজ করতে পারবো কি পারবো না। তো আমি হলো যে এরকম ইউটিউবে সার্চ দিছি, তারপর আমি ভিডিও পাইলাম একটা প্লে লিস্ট, সেখানে 157টা ভিডিও, 7-8 মিনিট কইরা। তো 157টা ভিডিও হলো যে দেখতে দেখতে আমার পুরো অ্যাডমিশনের টাইমই শেষ হয়ে যাবে ওই ভিডিওগুলো দেখতে দেখতে। এবং ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগতো, কেন কি 1 সেকেন্ডের মধ্যে স্কোয়ার রুট করা শিখাই দিত, 1 সেকেন্ডের মধ্যে কিউব বের করা শিখাই দিত, 5 দ্বারা ভাগ করার এইটা ওইটা, মানে অনেক কিছু তোমার জিনিসপাতি শিখাই দিত। বাট টু বি অনেস্ট, 3টা জিনিস শিখলে তোমার ক্যালকুলেটারের ট্রিক্স তুমি 100% হলো যে ক্যালকুলেটার ছাড়া সবগুলো পারবা। ইনফ্যাক্ট আমার একটা স্টুডেন্ট ছিল, ওর সাথে আমি বইসা মানে একদিন আমি ওর সাথে ডেডিকেটেডলি বসছি, একদিন না 3 দিন, 3 দিন বইসা ফিজিক্স এবং ম্যাথের যত প্রকার কোশ্চেন আছে ক্যালকুলেটর ছাড়া সলভ করার চেষ্টা করছি। তো তাতে আমাদের হলো যে আমি যে টেকনিকটা তোমাকে এখন বলবো, ওই টেকনিকের মাধ্যমে সবগুলো কোশ্চেন সলভ হয়েছে, শুধু একটা কোশ্চেন বাদে। একটা কোশ্চেনে একটু ঝামেলা হয়েছিল, ক্যালকুলেটর ছাড়া পারতেছিলাম না এরকম কিছু একটা কোশ্চেন বাদে একদম A to Z। এবং আমি গ্যারান্টি দিতে পারবো তোমাদেরও একদম এই ট্রিকটা যদি নাও, ওই সবগুলো কোশ্চেন তোমাদের হয়ে যাবে, একদম 100% গ্যারান্টি নিয়ে রাখতে পারো। আমরা একটু ওই জিনিসটাতে আসি যে ক্যালকুলেটর ছাড়া জিনিসগুলোতে আমরা কিভাবে যাব, এইটা একটু মনে রাখবা। তো এই জিনিসটা সবাই হয়তো জানো, অনেকে ক্যালকুলেটর ছাড়া সলভ করার ব্যাপারটা জানো, সেটা হলো অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে আমরা ক্যালকুলেটর ছাড়া জিনিসগুলো সলভ করব। অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কি, যে সে তোমার এরকম একটা ক্যালকুলেশন ঢাকা ভার্সিটিতে আসলো, ধরো আমি একটু ঝামেলা করিয়ে দিই, পাই আসছে, তারপরে ধরো নিচে 9.8 জি এর মান আসছে, তারপরে আর কি দেওয়া যায়, ধরো স্কোয়ার রুট 53 আসছে, তারপরে আর কি দেওয়া যায়, ঠিক আছে এখানে 3টা জিনিস হয়েছে, তার সামনে আবার কি একটা লগ আসছে। ধরো ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেশনে এরকম একটা জিনিস তোমার কথার কথা আছে আইসা পড়লো, তাহলে তুমি কি করবা? তাহলে এই জিনিস সময় এই সিচুয়েশনগুলো ফেস করার জন্য মনে রাখবা তোমার ঢাকা ভার্সিটির 4টা অপশন আছে, অ্যাপ্রক্সিমেশন করে দিলেই হবে। তাহলে তুমি দেখো পাইয়ের পরিবর্তে তুমি 3.1416 বসাইলে কি একটা ঝামেলা, তাহলে 3.1416 না বসে আমরা পাইয়ের পরিবর্তে 3 বসাইলাম। আবার 9.8 এই জিনিসটার পরিবর্তে আমি বসাইলাম কি 10। আগে তো আমাদের লগ আছে,
আর স্কোয়ার রুট 53, স্কোয়ার রুট 53, এই স্কোয়ার রুট নিয়ে আমার একটু খুব মানে ঢাকা ভার্সিটির ক্যালকুলেশনে খুব ঝামেলা হইতো। তো স্কোয়ার রুটের ক্ষেত্রে আমি তোমাকে একটা ট্রিক বলি, যেমন তুমি 1 থেকে 10কে স্কোয়ার করলে কি হয় সেটা তো তুমি জানো, তাই না? 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9, 4কে স্কোয়ার করলে 16, 5কে স্কোয়ার করলে 25, এইরকম করতে করতে 10 পর্যন্ত স্কোয়ার করলে কি তুমি কত হবে? 100। এটা তুমি জানো না? অবশ্যই জানো। তাহলে তুমি দেখবা যে স্কোয়ার রুটের মধ্যের সংখ্যাটা কি, এটা কি 53। তাহলে 53 কি 7-এর স্কোয়ার করলে আমাদের 49, আর 8-এর স্কোয়ার করলে আমাদের 64। তাহলে 7 থেকে 8-এর মধ্যে হবে না স্কোয়ার রুট অফ 53? তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি 7 ধরলাম, তাহলে 7 ধরলে আমাদের জিনিসটা কি হয়, ধর আমি এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিই, তাহলে আমাদের একটু ভালো হবে ক্যালকুলেশনটা, সে 100 দিয়ে দিই। তাহলে যেটা বলতেছিলাম যে √53, এইটার পরিবর্তে আমি কি লিখলাম 7, আর এখানে 100, ওইটা 100টা এখানে রেখে দিই। ওকে, তাহলে এখন তোমার এই যে এই জিনিসটার অ্যাপ্রক্সিমেশন করে আমাদের এই ভ্যালুটা আসলো। তাহলে এই ভ্যালুটা যদি আসে তাহলে আমরা একটু দেখি কত হয়। আচ্ছা, 100 দিলে বড় হয়ে যায়, এটাকে ধরি 10 ধরি। তাহলে যেটা বলতেছিলাম যে এই জিনিসটুকের অ্যাপ্রক্সিমেশন করে আমরা এইটা পাইলাম। তাহলে এখন তুমি একটু গুনটুন করো, 7 3 কি 21, আর নিচে কত আসছে 10 10কে 100। তাহলে আবার তুমি অ্যাপ্রক্সিমেশন করো, 20 21-কে তোমার 100 দ্বারা ভাগ করতে তো ঝামেলা, তাহলে আমরা 21কে ধরলাম কি 20 দিয়ে যদি 100কে কাটাকাটি করো 5, তাহলে 1/5 মানে কি 0.2, তাহলে লগ 0.2। তাহলে লগ 0.2 যদি হয় তাহলে যে কাজটা করবা সেটা হলো 0.2কে কি লেখা যায়, 2/10 লেখা যায় না? তাহলে 2/10 লিখলে আমরা কি লিখতে পারি, log 2 মাইনাস log 10, log 2 মাইনাস log 10। তো তোমার একটা কাজ করা লাগবে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য, এটা একটু অবশ্যই মাথায় রাখবা যে হ্যান্ড ক্যালকুলেশনে কোনো কিছু আমি তোমাকে বলি নাই যে মুখস্থ রাখতে, জাস্ট একটা জিনিস বলবো, log 1 থেকে log 10-এর যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, এবং তুমি এটার মধ্যে কিছু প্যাটার্নও খুঁজে পারবা, লাইক মাঝখান থেকে কয়েকটাতে যেমন log 3 দিলে মনে হয় log 5 আসে, log 4 দিলে মনে হয় log 6 আসে, এরকম কয়েকটা প্যাটার্ন, মানে 0.2 করে আর কি বাড়ে, 4 6 0.6 এরকম আসে। তো log 1 থেকে log 10টা তোমার মাস্ট মনে রাখা লাগবে। তাহলে log 2 এর ভ্যালুটা কত, log 2 এর ভ্যালুটা আই গেস 0.3, তার থেকে বিয়োগ যাবে log 10 মানে কত 1, তাইলে আমাদের অ্যাপ্রক্সিমেশন অ্যান্সারটা কত, -0.7, তাই না? -0.7 এরকম কিছু একটা আসলো। তাহলে আমরা একটু ক্যালকুলেটারে একটু ভ্যালুগুলো বসাই দেখি যে কত আসে। ধরো এই পুরো ক্যালকুলেশনটার যদি অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে দেখি কত আসে, log 10 পাই ইন্টু √53 9.8 ইন্টু 10। তাহলে দেখো ক্যালকুলেটারে এটা যদি অ্যাকচুয়াল ক্যালকুলেশন করো তাহলে -0.63 আসছে, অ্যাকচুয়াল অ্যান্সার কত, -0.63। আর আমি অ্যাপ্রক্সিমেশন করে ক্যালকুলেশন পাইলাম কত, -0.7। তাহলে এখন তোমার যে অপশন 4টা থাকবে ওই 4টার মধ্যে তুমি দেখবা যে -0.7 এর কাছাকাছি কোনটা, অবশ্যই এই 0.63 থাকবে, অথবা আরেকটা থাকবে 1, আরেকটা থাকবে 1.5, আরেকটা থাকবে এরকম দূরে দূরে। তো এই অ্যাপ্রক্সিমেশন করে তুমি কিন্তু একদম অ্যাকচুয়াল রেজাল্টের কাছাকাছি রেজাল্ট আইসা পড়তে পারছো, এবং এইটা তোমার ঢাকা ভার্সিটির সম্পূর্ণ ধরনের ক্যালকুলেশনে সাহায্য করবে। এই একটা জিনিস দেখো, আমি কিন্তু এতখানি কঠিনভাবে সাজে একটা ম্যাথ দিছি, সেইটাও আমি কত তাড়াতাড়ি করে ফেলতে পারছি, এবং এইটার চেয়ে আরো সোজা জিনিসই তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষাতে আসবে। তাহলে এই হ্যান্ড ক্যালকুলেশনের জিনিসটা আই গেস তোমরা এই ক্লাসের মাধ্যমে জিনিসটা একটু আয়ত্ত করতে পারছো, যে তোমার কি করা লাগবে, অ্যাপ্রক্সিমেশন। এখন এইসব জিনিস দেখাইলে আবার কিছু হলো যে আমি তো অনেক কোচিংয়ে ক্লাস নিছি, অনেকে বান্ধব আছে এরকম যে প্রশ্ন করে যে ভাইয়া যদি অপশনগুলো এমন থাকে যে দুইটা জিনিস 0.7 খুব কাছাকাছি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, তো এরকম থাকলে কি হবে। তো ওইগুলো আমি তোমাকে বলি যে অপশনগুলো এমনভাবেই তোমাকে দেয় যে অপশনগুলো মোটামুটি দূরে থাকে, তুমি এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারলে তুমি গেস করতে পারবা। আর একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেনে এরকম হইতে পারে যে অপশনটা খুবই কাছাকাছি, আমি মানে ঢাকা ভার্সিটির প্রশ্ন পাইছিলাম, তো ওই সব ক্ষেত্রে যদি তুমি দেখো যে কনফিউজ হয়ে পড়ছো অপশনটা কাছাকাছি, তাইলে যে কাজটা করবা সেটা হলো আমরা এইখানে যে জিনিসগুলোতে অ্যাপ্রক্সিমেশন করছি না, এটাকে আরো অ্যাকুরেটভাবে নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবা, যে 9.8 ধরে একটু ক্যালকুলেশন কতটুকু করা যায় দেখি, তাইলে আবার ওইটা মিলা যায়।
বুঝছো? তাইলে দেখো হ্যান্ড ক্যালকুলেশনে তোমার ট্রিকটা কি দেখলা, হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিকটা যদি আমি একটু সামারি করি, সামারি করলে আমরা দুইটা জিনিস বলবো, যে এক নাম্বার হইলো অ্যাপ্রক্সিমেশন করে হ্যান্ড ক্যালকুলেশন করো, অ্যাপ্রক্সিমেশন করে হ্যান্ড ক্যালকুলেশন করো। 2 নাম্বার হইলো লগ 1 থেকে লগ 10 পর্যন্ত ভ্যালুগুলো মুখস্থ করো, ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে মুখস্থ করো। 3 নাম্বারের যে কাজটা হইলো তোমার স্কোয়ার রুটের জিনিসগুলোর একটা অ্যাপ্রক্সিমেশন দেখাইলাম না, যে স্কোয়ার রুটের অ্যাপ্রক্সিমেশন, যে √53 কে আমি কি লিখলাম 7, কেন 7 লিখছি, কেন কি 49 এবং 64 এর মাঝখানে 53, তার মানে 64 দিয়ে হয়ে গেলে তো আর একটু বেশি দূরে হয়ে যায়, 53 থেকে 64 বেশি দূরে, 49 এর কাছাকাছি, তাই 7 লিখছি। তো স্কোয়ার রুটের অ্যাপ্রক্সিমেশনটা, এই 3টে কাজ যদি তুমি করতে পারো তাইলে কিন্তু ঢাকা ভার্সিটির প্রিপারেশনের জন্য ক্যালকুলেটর প্রিপারেশনটা পুরা, ক্যালকুলেটর ছাড়া আর কি প্রিপারেশনটা পুরো কমপ্লিট। ওকে, তাহলে তুমি দেখো আমাদের ফিজিক্সের প্রিপারেশন কিন্তু এতটুক, যে তুমি একটা কোশ্চেন ব্যাংকটা ভালো মতো শেষ করবা। সেকেন্ড হইল তোমার একটা সূত্র খাতা বা ফর্মুলা বুক থাকবে, যেখানে শুধু ফর্মুলা থাকবে না, টাইপ ভিত্তিক ফর্মুলা থাকবে। ওইটা কিন্তু শুধু ফর্মুলা না, টাইপ ভিত্তিক ফর্মুলা, যে এই টাইপের ম্যাথ আছে, এই টাইপের জন্য আমি এই ফর্মুলা ইউজ করব, এই টাইপের জন্য এই ফর্মুলা ইউজ করব। এইরকম টাইপ থাকলে আমরা এইটা বার করব, এইটা থেকে ওইটা ক্যালকুলেট করা যায়, এটা করব। মানে জাস্ট কি বলছি, যে এক একটা টাইপের উপরের যে হেডলাইনটা আছে না, ওইটা তুমি মেনটেন করবা। আর থার্ড হইলো তোমার প্রচুর পরিমাণে এক্সাম্পল প্র্যাকটিস করে হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হতে হবে। হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক হইলো এই 3টা। তাহলে আই গেস তোমরা ঢাকা ভার্সিটির এই শর্ট প্রিপারেশনটা বুঝতে পারছো। এখন একটু আবার ব্যাকে যাই, আমাদের প্রথম একদম যে মেইন জিনিসটা সেটা ছিল কি, আমাদের কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংকটা আমি বলছি কি 55% তোমার প্রিপারেশন ডান। আর মনে রাখবা, তোমার যত পার্সেন্ট প্রিপারেশন ডান, তোমার চান্স পাওয়ার রেটটাও তত পার্সেন্ট। তোমার যদি 100% প্রিপারেশন ডান থাকে, তুমি 100% তুমি চান্স পাবা। তোমার যদি 90% প্রিপারেশন ডান থাকে, তুমি 90% চান্স পাবা। তাহলে তুমি দেখো, একটা জিনিস করে তোমার যদি 55% প্রিপারেশন হয়ে যায়, তার মানে তুমি এইটাতে আর একটু বেশি ফোকাস দেবা না, যে আমি একদম 50 চান্স যে আমি ঢাকা ভার্সিটিতে হয়ে গেছি, এরকম টাইপের। তাহলে সেই জিনিসটাতে আমি তোমাকে যে পদ্ধতিতে যে এইটা বলছি, যে কোশ্চেন ব্যাংক সলভ করার পদ্ধতি, সেইটা যদি তোমরা করতে পারো দ্যাটস গুড। বাট ওইটা যদি না করতে পারো, আমাদেরও কিছু একটা অ্যাপ আছে, ফিচার আছে, ওই অ্যাপেও তুমি এই কাজটা করতে পারবা। তো আমি তোমাকে একটু অ্যাপের ওই জিনিসটা এখন একটু দেখাবো, যে কিভাবে আমরা অ্যাপ ইউজ করে তোমার কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলিউশন করে ফেলতে পারি। তাহলে আমি একটু এই জায়গাটাতে এখানে চলে যাই। আমাদের যে অ্যাপটা, এই অ্যাপটাতে আমাদের এক্সক্লুসিভ ব্যাপারটাই হলো, তোমাদের যে বাসার যে আমি কাজটা দিলাম, যে নিজেরা কোশ্চেনগুলো ভালো মতো সলভ করবে, ওই সলভ করাটাকে আমরা তোমার জন্য করে দিছি, এবং অ্যানালাইসিস করাটা আমরা তোমার জন্য করে দিছি। বাজারে যে বইগুলো আছে টাইপ ভিত্তিক ভাগ করছে, তারা খামখেয়ালি টাইপের একটু ভাগ করছে, অথবা তারা যদি ভাগ করেও থাকে ভালো মতো, আমাদের মতো এরকম ইন্টারেক্টিভ না, যে তোমার হেল্প করবে। আমরা একটু দেখাই জিনিসটা। ধরো আমাদের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের অ্যাপটার নাম হচ্ছে স্মার্ট সহায়। তো এই অ্যাপে আমাদের অনেক জায়গার অনেক ধরনের কোর্স আছে, এবং ওইটার একটা পার্ট হলো অ্যাডমিশনের কোর্স। তাহলে অ্যাডমিশনের কোর্সগুলোর জন্য একটু আমি মানে আমাদের অ্যাপের যে ডিজাইনটা এবং কিভাবে অ্যাপটা তোমাকে সাহায্য করবে, সেইটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সব অ্যাপেই দেখবা যে এই কোশ্চেন ব্যাংকের মতো যে অ্যাপগুলো আছে, চর্চা বলো বা বলো, ওইখানে সব জায়গায় দেখবা অনেকগুলো কোশ্চেন আছে, হানতান এরকম করে। কিন্তু কিভাবে তুমি এটাকে ইউটিলাইজ করে তোমার ভালো রেজাল্ট পাবা, সেইটা আমরা একটু দেখাতে চাই। তাহলে তুমি একটু দেখো, অ্যাপটার মধ্যে তুমি যদি সাজেশন অপশনটাতে ক্লিক করো, তাইলে তোমার একটা পেজ চলে যাবে। এই পেজটা আসছে। তো এই পেজটার মধ্যে দেখো তুমি কি কি পাচ্ছ, সিমিলার এক্সাম সোর্স বেস, চ্যাপ্টার বা টপিক বেস, ডিফারেন্ট এক্সাম সোর্স বেস। এখন একটা জিনিস মনে রাখবা, তোমার এক একটা টাইপের প্রিপারেশনের জন্য এক এক রকম টাইপের প্রশ্ন আসে। তোমার ধরো আমি যদি একটা বলি ন্যারেশন জিনিসটা আমি যদি বলি একটা ইম্পর্টেন্ট টপিক, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া ন্যারেশন জিনিসটা কি ইম্পর্টেন্ট টপিক, তখন আমার তাকে আমি বিপরীত কোশ্চেন করি যে তুমি কোন ধরনের পরীক্ষা দিতে চাচ্ছ যে আমাকে তার বেসিসে কোশ্চেনটা করছো। এখন সে যদি বলে আমাকে আমি মেডিকেলের প্রিপারেশন নিতে যাচ্ছি, তাইলে আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট টপিক না,
কেন কি যারা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছে তারা দেখবে যে ন্যারেশন থেকে খুব কম কোশ্চেন আসছে। আবার যদি তুমি ঢাকা ভার্সিটি বা বিসিএস এর প্রিপারেশন টিচার নাও তাহলে আমি বলবো ইম্পর্টেন্ট টপিক, কেন কি ওই জায়গাতে ন্যারেশন থেকে অনেক কোশ্চেন আসছে। তাহলে এক একটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে কিন্তু আমাদের প্রিপারেশন আলাদা হয়। যেমন তুমি যদি ঢাকা ভার্সিটির প্রিপারেশন নাও, তুমি এরকম দাবি করতে পারবে না যে আমার রাজশাহী ভার্সিটির প্রিপারেশন হয়েছে, কেন কি কোশ্চেন ব্যাংক আলাদা আলাদা জায়গা থেকে আসে। এমনও হইতে পারে রাজশাহী ভার্সিটির এই টাইপের কোশ্চেনগুলো ভালো লাগে, ঢাকা ভার্সিটির এই টাইপের কোশ্চেনগুলো ভালো লাগে। তাহলে ওই জিনিসগুলো আমাদের কিন্তু মানে প্রত্যেকটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে এবং তার ভিত্তিতেই কিন্তু আমাদের এই অ্যাপটা খুব সহায়তা তোমাদের করবে। যেমন আমরা একটু দেখো যে চ্যাপ্টার বা টপিক বেস একটা চার্টে যাইতে চাই সাজেশনের, তাহলে আমি এখানে গেট স্টার্টে চাপ দিলাম, এখন একটা পেজ আসছে। তো এই পেজে আমাদের দেখো দুই রকম টাইপের আছে, চার্ট টাইপ, চ্যাপ্টার বেসিসে দেখতে চাও নাকি টপিক বেসিসে দেখতে চাও। ধরো তুমি চ্যাপ্টার ফিজিক্সের একটা চ্যাপ্টারে গেলা, চ্যাপ্টার বেসিসে আমরা দেখতে চাই, তাহলে যাই তুমি কি করলা, সার্চের একটা অপশন আসছো, অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে দেখো, অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিশন মেডিকেল, অ্যাডমিশন ভার্সিটি। তাহলে আমরা ভার্সিটিতে ক্লিক করলাম, তাহলে আমাদের কি আমরা অ্যাডমিশনের ভার্সিটিতে দেখতে চাই, তাহলে এই টাইপের আমাদের চ্যাপ্টারের ইগুলো দেখাবে। এখন এক্সাম সোর্সে গেলাম, এখন তুমি ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিতে চাও নাকি চট্টগ্রাম ভার্সিটির। তাহলে আমাদের এখন একটু আগে ঢাকা ভার্সিটির ক ইউনিটের প্রিপারেশন নিয়ে আসছে, তাহলে আমি ডিউ এ ইউনিট দিয়ে দিলাম, তারপরে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। এরপরে আমার বললো সাবজেক্ট, কোন সাবজেক্টেরটা দেখতে চাও, আমি বললাম যে আমি ফিজিক্স দেখতে চাই, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অ্যাপ্লাই দিয়ে দিলাম। এরপর হলো ফিজিক্সের কোন চ্যাপ্টারটা, এখন এইখান থেকে এগুলো তো তুমি সিলেক্ট করলা, ঢাকা ভার্সিটি সিলেক্ট করলা, ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার সিলেক্ট করলা। এখন ধরো এই উইকে তোমার কাজ হইলো আমাদের নিউটনিয়ান মেকানিক্সটা কমপ্লিট করা, তোমার কাজ হলো এই উইকে নিউটনিয়ান মেকানিক্সটা কমপ্লিট করা। তাহলে আমি যে তুমি ওই যে কোশ্চেন ব্যাংক কমপ্লিট করে যেটা বললাম যে আমাদের 1 নাম্বার টাস্ক 55%, এটা তোমার 1 নাম্বার টাস্ক, সেটা তুমি কমপ্লিট করবা। তাহলে সেই কমপ্লিট করার জন্য তোমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করো, দেন আমি যেগুলো বলতেছি সেই অনুযায়ী কাজ করবা। আমি নিউটনিয়ান মেকানিক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের কোশ্চেন টাইপ দিলাম যে তুমি এই নিউটনিয়ান মেকানিক্সের সিকিউ কোশ্চেনগুলো দেখতে চাও নাকি এমসিকিউ দেখতে চাও। কোশ্চেন বলতে টপিকগুলো আর কি, কোন টপিক থেকে আসছে, আমি এমসিকিউ দেখতে চাই। এরপরে আমি গেট স্টার্টে দিয়ে দিলাম। তাহলে গেট স্টার্টে দিয়ে গেলে তুমি দেখো চ্যাপ্টার 4-এর তোমার কোন কোন বছরে কোশ্চেন আসছে সেটা সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে যে 48 কোশ্চেন্স। তার মানে বুঝতে পারতেছো চ্যাপ্টার 4টা কত ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটির জন্য। একদম 2000 সাল থেকে আমাদের এই মানে পুরা অ্যাপটার স্পেশালিটিটাই হইলো আমরা খুব কোয়ালিটি মেনটেন করছি, যে কোনো কোশ্চেন যেন বাদ না পড়ে। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন যেন কোনো টাইপের মধ্যে দেওয়া যায়, কোনো টাইপের মধ্যে না দেওয়া গেলে এটাকে বিবিধ কোশ্চেন আকারে যেন দেওয়া যায়, কিন্তু কোনো কোশ্চেন যেন বাদ না পড়ে 20 বছরের। তাহলে এইখান থেকে তুমি দেখো তুমি একটা চ্যাপ্টারের কিন্তু একটা আইডিয়া পাচ্ছ যে তোমার কথার কথা ঢাকা ভার্সিটির টোটাল কতগুলো চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার না। ফিজিক্সের অ্যাপ্রক্সিমেটলি শর্ট সিলেবাস আমার তো একদম এক্স্যাক্টলি খেয়াল নাই, 7-8টা হবে, সেকেন্ড পেপারে 7-8টা হবে, টোটাল 16টা চ্যাপ্টার। 16টা চ্যাপ্টারের মধ্যে ঢাকা ভার্সিটির রিটেন কোশ্চেন আসে কয়টা চ্যাপ্টার দিয়া, রিটেন কোশ্চেন আসবে 4টা চ্যাপ্টার দিয়া। তাহলে 16টা চ্যাপ্টার থেকে কিন্তু 4টা চ্যাপ্টার যদি কোশ্চেন আসে, তোমার কি তুমি এই অ্যানালাইসিস করে গেস করতে পারতেছো না। তুমি দেখো চ্যাপ্টার 4 থেকে কোশ্চেন আসছে 48টা, চ্যাপ্টার 4 থেকে কোশ্চেন আসছে 48টা। তাহলে তুমি কিন্তু কিন্তু ইজিলি গেস করতে পারতেছো যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আবার অন্য একটা চ্যাপ্টারে যাই, যে আমাদের সে ভেক্টরে গেলাম, অ্যাপ্লাই দিলাম, ভেক্টরের কি দেখলাম এমসিকিউ, গেট স্টার্ট। তাহলে দেখো ভেক্টর চ্যাপ্টার দিয়ে আমাদের কোশ্চেন আসছে মাত্র 26টা, তাও আবার অনেকগুলোই বলা যায়। তাহলে এইরকম করে তুমি কিন্তু তোমার ফিজিক্স পুরা বইটার কোন কোন চ্যাপ্টারের যত বেশি প্রশ্ন ওই চ্যাপ্টারটা তত বেশি ইম্পর্টেন্ট তুমি আগে সিলেক্ট করে নিতে পারো, যে এই চ্যাপ্টারটা আমি যদি আমার যদি এমন হয় আমার ক্যাপাসিটিতে ধরতে আসেন আমি 16টা চ্যাপ্টার মাথায় নিয়ে যাইতে পারবো না, আমি 10টা চ্যাপ্টার মাথায় নিয়ে যাইতে পারবো, এর ভিত্তিতে কিন্তু তুমি ইজিলি ওইটা ডিসাইড করে ফেলতে পারতেছো। ওকে, তাহলে এই গেল তোমার চ্যাপ্টার বেসিসে কোশ্চেন। এখন তো আমাদের তো চ্যাপ্টার বেসিসে কোশ্চেন না, আমরা দেখতে চাই টপিক বেসিসে কোশ্চেন। যে চ্যাপ্টার 4 তো বুঝলাম যে ভাই 48টা কোশ্চেন আসছে, তাহলে 48টা কোশ্চেন কি কি আসছে সেইটা একটু দেখতে চাই কোন কোন টপিকে। তাহলে আমি আবার প্রথমে যাই, আমি সিলেক্ট করলাম কি টপিক, এটা কি টপিক সিলেক্ট করছি। টপিক সিলেক্ট করার পর আবার কি আমি অ্যাডমিশন ভার্সিটি সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম। এক্সাম সোর্স সিলেক্ট করলাম ডিইউ এ ইউনিট, অ্যাপ্লাই দিলাম। সাবজেক্ট সিলেক্ট করলাম সে ফিজিক্স ফার্স্ট পেপার, অ্যাপ্লাই দিলাম। চ্যাপ্টার সিলেক্ট করলাম চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্স,
এখন টপিক এইখানে দেখো আমাদের অনেকগুলো টপিক আছে, তাই না? চ্যাপ্টার 4 যখন আমরা সিলেক্ট করলাম, চ্যাপ্টার 4 সিলেক্ট করার পরে আমাদের দেখো টপিক অপশনটাতে যদি আমরা যাই, তাহলে আমাদের এখানে অনেকগুলো টপিক আছে। এখানে দেখো আমাদের যত প্রকার চ্যাপ্টার 4 এর টপিক যেগুলো আগের বছরে আসছে সব কটা টপিক আছে। এখন আমাদের কাজ হইলো আমরা দেখতে চাই কোন টপিকে কয়টা কোশ্চেন আসছে, আমাদের দেখতে চাই কোন টপিকে কয়টা কোশ্চেন আসছে, কেন কি সেগুলো আমরা পরবর্তীতে সলভ করব, বেশি বেশি ফোকাস করব, ওইটার উপরে প্র্যাকটিস করব। তাহলে আমি ধরো দেখতে চাই উলম্ব তলে বৃত্তাকার গতি, এই টপিকটা দিয়ে কয়টা কোশ্চেন আসছে, আমরা ওইটা সিলেক্ট করলাম, কোশ্চেন টাইপ দিয়ে দিলাম এমসিকিউ। এখন গেট স্টার্টেডে চাপ দিলাম। তাহলে দেখো উলম্ব তলে বস্তুর গতি দিয়ে কয়টা কোশ্চেন আসছে আমাদের এখানে সব দেওয়া আছে। একটা কোশ্চেন আসছে 2021 সালে, একটা কোশ্চেনই আসছে উলম্ব তলে বস্তুর গতি দিয়ে, একটা কোশ্চেন আসছে 2021 সালে। তোমার কিন্তু মাথায় আইডিয়াটা হয়ে গেছে। আবার দেখো ব্যাকে যে আমি কি করলাম, কেন্দ্রমুখী ত্বরণ দিয়ে কি কি কোশ্চেন আসছে একটু দেখতে চাই। গেট স্টার্টে চাপ দিলাম, কেন্দ্রমুখী ত্বরণ দিয়ে কোশ্চেন আসছে 6টা, আমাদের কেন্দ্রমুখী ত্বরণ দিয়ে কোশ্চেন আসছে 6টা। তাহলে এইরকম এক একটা টপিক তুমি যদি ধরো, আবার তুমি সব কয়টা টপিক একসাথে সিলেক্ট করেও অ্যাপ্লাই দিতে পারো, তাইলে কি হবে, তোমার সব কয়টা টপিকে কয়টা কোশ্চেন আছে এটিও দেখতে পারবা। তার মানে তোমার অ্যানালাইসিসের যত যা কাজ আছে এইখানে কিন্তু আমাদের সাজেশনের মধ্যে পাওয়া যাবে। অ্যানালাইসিসের কাজটা কি কমপ্লিট হয়েছে, আমাদের অ্যাপটা ইউজ করার এটা বুঝাইতে পারছি যে আমরা কিভাবে অ্যাপটার মাধ্যমে বেনিফিট হব, তোমার অ্যানালাইসিসের কাজটা আমরা করে দিচ্ছি। এখন ভালো কথা ভাই, আমি বুঝলাম যে আপনাদের অ্যাপটা সুন্দর মতো একদম অ্যাপে আছে, আমরা জাস্ট ইজি টু ইউজ, কোনো বই টই কেনা লাগবে না, জাস্ট অ্যাপটা সাবস্ক্রিপশন পারচেস করলে আমরা হলো যে এগুলো পাওয়া যাব, আমরা ওই অনুযায়ী আমরা পড়াশোনা করতে পারবো। কিন্তু আমার একটু ভালো হইতো যে আমাদের যে 6টা কোশ্চেন আসছে সেই 6টা কোশ্চেন হলো যে কি কি কোশ্চেন আসছে সেটা আমরা একটু দেখতে পারতাম। তাহলে এই জিনিসটার জন্য যে কাজটা করা লাগবে, এখানে দেখো প্রশ্ন ব্যাংক বলতে একটা আছে, ওই প্রশ্ন ব্যাংকের মধ্যে গেলাম। তাহলে প্রশ্ন ব্যাংকে যাওয়ার পরে আমাদের এইখানে প্রথমে ধরো আমরা ডিইউ ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংকে যেতে চাচ্ছি, অ্যাডমিশন ভার্সিটি অ্যাপ্লাই সিলেক্ট কোশ্চেন সোর্স। আমরা দেখো কোশ্চেন ব্যাংকের মধ্যে যাওয়ার পরে প্রথমে ধরো ঢাকা ভার্সিটি সিলেক্ট করলাম, সরি টু স্ট্রিমে লেট হচ্ছে, আচ্ছা আসছে। তাহলে আমরা ঢাকা ভার্সিটির কোশ্চেনটা সিলেক্ট করলাম কোশ্চেন ব্যাংকে যাওয়ার পরে আমরা এখানে হলো যে আমাদের অ্যাপটাতে কোশ্চেন ব্যাংকের মাধ্যমে আমরা পরীক্ষা দিতে পারি, বেসিক্যালি এমসিকিউগুলো আমরা পরীক্ষা দিতে পারি। তাহলে এই এমসিকিউগুলো যখন পরীক্ষা দেব, সেই পরীক্ষাগুলো আমরা একটা চ্যাপ্টারের ভিত্তিতে দিতে পারি, টপিকের ভিত্তিতে দিতে পারি, এবং ওইটার মধ্যে আরও ফিচার আছে, পরীক্ষার ভিত্তিতে তোমার রং রাইট অ্যান্সার সব দেখাই দেবে। তাইলে এইখানে দেখো যে অল কোশ্চেন্স আমি অ্যাপ্লাই করলাম, দেন সেট এক্সাম সোর্স টপিক ডিইউ এ ইউনিট। এরপরে দেখো কোশ্চেন ব্যাংকের মধ্যে ডিইউ এ ইউনিটের যতগুলো কোশ্চেন আছে সবগুলো এখানে আছে। দেখো ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেন ব্যাংকের ফিচারগুলো বলে, কোশ্চেন ব্যাংক তুমি চাইলে একটা সালের সম্পূর্ণ কোশ্চেনগুলো পরীক্ষা দিতে পারো, তুমি চাইলে একটা চ্যাপ্টারের সম্পূর্ণ টাইপ পরীক্ষা দিতে পারো, তুমি চাইলে একটা চ্যাপ্টারের একটা টপিকের সম্পূর্ণ টাইপ পরীক্ষা দিতে পারো। ওকে, তাহলে সেই জিনিসগুলো এখানে পাবা। যেমন আমি এখানে যে সিলেক্ট করছি, আমি এইটা হলো যে একটা সালের সব কয়টা কোশ্চেন পরীক্ষা দিতে চাই, অল কোশ্চেন সিলেক্ট করে দিছি। তাহলে আমি ধরো এখন কথার কথা 2021 সালের এমসিকিউ পরীক্ষাটা অ্যাপে দিতে চাই। তাহলে অ্যাপে দেওয়ার জন্য এখানে তুমি চাইলে 2021 সালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমাদের সব কয়টা সাবজেক্ট আসছে, কোনটা পরীক্ষা দিতে চাও, লাইক আমি ফিজিক্স ফার্স্ট পেপার দিতে চাই। তো ফিজিক্স ফার্স্ট পেপারটা সিলেক্ট করার পর একটু দেখো, ফিজিক্স 2021 সালের ফার্স্ট পেপারটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে ফিজিক্স ফার্স্ট পেপারের আমাদের চ্যাপ্টার অনুযায়ী সব কয়টা ভাগা এসে পড়ছে, যে ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারের এই কয়টা প্রশ্ন আসছে। তাহলে আমি কথার কথা নিউটনিয়ান মেকানিক্সটা দিতে চাই, আমি এটা সিলেক্ট করলাম উলম্ব তলে বস্তুর গতি, সেটাতে আমি কন্টিনিউ চাপ দিলাম। কন্টিনিউ চাপ দিলে এক্সাম ডিউরেশন এটা দিয়ে আমি অ্যাপ্লাই করে করলাম, ধরো এই আমাদের এক্সাম শুরু হয়ে গেছে। দিলে আমি ধরো আন্দাজে সাবমিট করতে থাকি। তাহলে দেখো একটা কোশ্চেন আসছে, তাই আর কি এক্সাম শেষ হয়ে গেছে। তাহলে দেখো রাইট আসছে 0, রং আসছে 1, স্কিপ 0। তাহলে এরকম করে ধরো তুমি তো সিলেক্ট করবা আরও বেশি সালের কোশ্চেন, তুমি তো শুধু একটা সালের কোশ্চেন সিলেক্ট করবা না, ওইখানে ধরো তোমার 50টা বা 60টা এমসিকিউ থাকলো। তাহলে এইগুলো যখন সলভ করার পরে তুমি রাইট রং এই সব অ্যান্সারগুলো দেখতে পাবা, ধরো ভিউ অ্যান্সার স্ক্রিপ্ট। তাহলে এইখানে দেখো আমাদের এই অ্যান্সারটার স্ক্রিপ্টের নিচে দেখো কতগুলো ফিচার আছে। এই ফিচারগুলো কি একটু আমরা দেখি, যে
এই প্রথম ইটাতে চাপ দিলে আমাদের এটার সোর্সটা কি সেটা বলে দিবে। সেকেন্ডটাতে চাপ দিলে এই অ্যান্সারটার সলিউশনটা আমাদের এখানে সুন্দর মতো দেওয়া থাকবে। দেখো এই অ্যান্সারটা কিভাবে সলিউশন করা আছে সেটা পুরোটা এখানে সলিউশন দেওয়া আছে। থার্ডটা আমরা দেখি, 3 নম্বরটায় চাপ দিলে আমাদের এআই এক্সপ্লেনেশন দেবে যে এই টাইপটার সমাধানের ব্যাখ্যাটা আমাদের 3 নম্বর যেটা সেটা হলো আমাদের সফটওয়্যারটার মধ্যে আমরা চ্যাট জিপিটিকে ইন্টিগ্রেট করছি, এই ওকে আবার ট্রেন করা আছে। তো ট্রেন করলে ও এইটার ভিত্তিতে এইটার একটা এআই এক্সপ্লানেশন দিবে। একটা হলো আমরা হ্যান্ড ম্যানুয়ালি একটা এক্সপ্লানেশন দিছি, আরেকটা হলো এআই এক্সপ্লানেশন যেটা তোমাকে আরো বুঝতে সাহায্য করবে। এই ম্যাথটা তুমি যদি হ্যান্ড ইসে না বুঝতে পারো, কোথায় বুঝতে পারতেছো না সেটা ও অটোমেটিকলি বুঝবে, তুমি এই জায়গায় হয়তো বুঝতে পারতেছো না, সেইটার ভিত্তিতেও একটা এআই এক্সপ্লানেশন দিবে। এরপরে তুমি এই কোশ্চেনটাতে দেখো একটা লাভের চিহ্ন আছে, লাভ চিহ্নটাতে তুমি যদি ক্লিক করে রাখো, ধরো তুমি একটা কোশ্চেন খুব ভালো লাগছে যে ঢাকা ভার্সিটির এই কোশ্চেনটা আমার হলো যে খুব ভালো লাগছে, এই কোশ্চেনটা আমি হয়তো পরবর্তীতে আসলেও আবার পারবো না, এরকম মাঝে মধ্যে হয় না যে কোনো কোনো কোশ্চেন কঠিন ছিল মনে হচ্ছে যে পারবো না, তো এইটাতে তুমি যদি চাপ দিয়ে রাখো তাহলে এইটা তোমার সেভ হয়ে থাকবে। এই প্রশ্নটা তুমি যে কোনো টাইমে বসে বসে দেখতে পাবা। ধরো আমি এই প্রশ্নটা দিয়ে দিলাম, তাহলে এই দেখো এইখানে একটা কোশ্চেনের পুরা তুমি দেখো কোশ্চেন ব্যাংকটাতে তুমি ঢুইকা 4 নাম্বার চ্যাপ্টারটা সিলেক্ট কইরা ঢাকা ভার্সিটিতে যে কয়টা প্রশ্ন আছে সেগুলো সলভ করলা, সলভ করার পরে সেটা সুন্দর মতো এক্সপ্লানেশন, এআই এক্সপ্লানেশন, তারপরে হলো যে সেভ করে রাখা, এই সব কিছু ফিচার তুমি কিন্তু এইখানে পেয়ে যাচ্ছ অ্যাপটার মধ্যে। তার মানে বুঝতে আসো যে তোমার অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভ করাটা কতটা ইন্টারেক্টিভ এবং কতটা হেল্পফুল হয়ে গেছে। আমাদের একটা অ্যাডমিশনে আমার নিজের পার্সোনালি মনে আছে যে কোশ্চেন ব্যাংকটা নিয়ে এরকম ধৈর্য ধৈর্য সলভ টলভ করতাম এমসিকিউগুলো বিশেষ করে, তারপর আবার আমার হলো যে খালা ছিল, ওই খালা হলো যে টাইম ধরে দিত, তারপরে আমি ওই যে পরীক্ষা দিতাম, মাঝে মধ্যে আপু টাইম ধরে দিত পরীক্ষা দিতাম। বাট ওই জিনিসগুলো কিন্তু এখন তোমার লাগবে না, এখানে সুন্দর মতো এক্সাম স্টার্ট দিবা, পরীক্ষা দিবা, দেখবা অ্যান্সার, তারপরে হলো যে তোমার যদি এমন যদি চাও যে আমি এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা দেবো, ওই চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিতে পারবা, ঢাকা ভার্সিটির প্রশ্ন নিয়ে পরীক্ষা দেবা। আমি যদি চাই মেডিকেলের প্রশ্ন নিয়ে পরীক্ষা দিতে পারবো, মেডিকেলের ওই চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিতে পারবা। তুমি যদি চাও টপিকের ভিত্তিতে পরীক্ষা দিতে চাও যে তুমি কথার কথা হলো যে কেন্দ্রমুখী বল রিলেটেড ম্যাথগুলো পারো না, ওই টপিকটা সিলেক্ট করে 60টা কোশ্চেনে চাপ দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। তার মানে দেখো কতটা ইন্টারেক্টিভ এবং কতটা তোমার অ্যানালাইসিসের কাজটা সোজা করে দিচ্ছে। এখন আমাদের লাস্টের একটা ফিচার যেটা হলো ফ্ল্যাশ কার্ড, ওই ফ্ল্যাশ কার্ডটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা কোশ্চেন ব্যাংকটা আশা করি ভালো মতো আইডিয়াটা পাইছি যে আমরা 1 নম্বরে যেটা দেখাইলাম যে তোমার কোশ্চেনের অ্যানালাইসিস, যে এই ভার্সিটির জন্য এই টাইপের কয়টা কোশ্চেন আসছে এবং এই চ্যাপ্টারের জন্য কয়টা কোশ্চেন আসছে, এই টপিকের জন্য কয়টা কোশ্চেন আসছে, একদম A to Z ভাঙে ভাঙে করে দিছি। এবং আমি আগেও বলছি অন্য জায়গায়ও এইরকম টাইপ পাইতে পারো, বাট টু বি অনেস্ট তুমি যদি বইটা খোলো, তুমি নিজের তো একটা জ্ঞান আছে, ওই খুললে তুমি দেখবে কি 2-3 বছর বা 4-5 বছর মানে তুমি অতটা গুছানো পাবা না। আমাদের কিন্তু এখানে যদি 40টা কোশ্চেন আসে ঢাকা ভার্সিটি, 40টা কোশ্চেনই কোনো না কোনো টাইপের মধ্যে ফালানো হয়েছে, নাহলে বিবিদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমাদের এমন যাতে না হয় যে 40টার মধ্যে 30টা কোশ্চেন তুমি করছো। এইটা তোমার একটা গেল আমাদের ফিচার যে আমরা প্রত্যেকটা ভার্সিটির স্পেশাল জায়গাগুলোতে দক্ষতা অর্জন করতেছি। সেকেন্ড যে ফিচারটা দেখাইলাম সেটা হলো তুমি শুধু তো দেখলেই হবে না যে এই চ্যাপ্টারে এই কয়টা কোশ্চেন আসছে, এই টপিকে এই কয়টা কোশ্চেন আসছে, ওগুলো দেখলেই তো হবে না, তোমার তো কোশ্চেনগুলো পরীক্ষার মাধ্যমে সলভ করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে তুমি সেই সলিউশনটা করতে পারছো। ওকে, এখন থার্ড ফিচারটা দেখাচ্ছি, দ্যাট ইজ ফ্ল্যাশ কার্ড। এখানে একটা অপশন আছে দেখো, ফ্ল্যাশ কার্ড। তো ফ্ল্যাশ কার্ড জিনিসটা কি, তোমরা কেউ কি হলো যে তোমাদের ভোকাবুলারি ইনক্রিজ করার মানে কখনো চেষ্টা করছো যে আমরা ইংলিশে হয়তো আমি আরো 1000 বা 100 ওয়ার্ড শিখবো, এরকম হয়তো কেউ চেষ্টা করছো কিনা জানি না, বাট আমি একবার চেষ্টা করছিলাম, আমি একটু খুব বেশি ইংলিশ ওয়ার্ড রিচ করব। তো ওই টাইমে দেখা গেছে কি যে আমি আসলে একদিন অনেকগুলো ওয়ার্ড শিখতাম, কিন্তু আমার না মাথায় আসলে থাকতো না, মানে কেমন জানি, মানে আমি একদিনের পর 2 নম্বর দিনই আমার মাথায় থাকতো না। তখন আমি হলো যে কয়েকটা ইউটিউবে ভিডিও টিডিও দেখতাম যে কিভাবে মনে রাখা যায়, তখন অনেক সাজেশন দিত। তো ওইগুলোর মধ্যে আমার একটা সাজেশন ভালো লাগছিল যে ওয়ার্ডগুলোর এরকম বাংলা মিনিং মনে না রাখা ওয়ার্ডগুলোকে ইংলিশ বাক্যে প্রয়োগ করো, এবং ওই বাক্যটা যদি মাঝে মধ্যে ডেইলি লাইফ ইউজ করো তাহলে তোমার ভালো মনে থাকবে। তো ওই জিনিসটা না আমার মাঝে মধ্যে মনে হয়েছে যে হ্যাঁ এইটা আসলে ইফেক্টিভ, যে
আমাদের হলো যে ভোকাবুলারির যে ওয়ার্ডটা আমরা করছি ওইটা হলো যে তোমার ওয়ার্ড সেন্টেন্সে প্রয়োগ করে ওই সেন্টেন্সটা মাঝে মধ্যে ইউজ করলে আমার ওই ওয়ার্ডটা সম্পর্কে হলো যে একটু মোটামুটি মনে থাকে। যেমন একটা ওয়ার্ড যদি মনে করি সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডুওসাস, ইংলিশে সবচেয়ে বড় ওয়ার্ড বলে এইটাকে, মানে পুরা লেটারের সংখ্যার ভিত্তিতে ডিজনি একটা আসছিল। তো এই জিনিসটা যদি আমি প্রথমবার এইটার মিনিংটা পড়তাম আমার মনে থাকতো না, বাট আমি এটা অনেকটা জায়গায় ইউজ করছি। যেমন এটার মানে অনেক উচ্ছ্বাস টাইপের এরকম কিছু একটা। আমি ধরো খেলতে গেলে ধরো একটা গোল টোল করলে ফিফা খেলতে যাইতাম, তখন আমি এটা বলতাম সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডুওসাস। তো ওইটা করতে করতে আমার এখন এইটা হলো যে মাথায় থাকে। তো এই জিনিসটার পরে আমাদের টিমের একটা জিনিস তারা ফাইন্ড আউট করলো, যারা আমাদের টিমে কাজ করছে, ওরা দেখলো যে আমাদের বিদেশের অনেক জায়গায় ফ্ল্যাশ কার্ড ইউজ করে, যারা ভাষা শিখতে যায় তারা ফ্ল্যাশ কার্ড ইউজ করে। তো ওই জিনিসটাই আমরা এইখানে ইন্টিগ্রেট করছি আমরা অ্যাপে, যে কিভাবে ধরো তুমি তো আসলে এত কিছু পড়বা, এতগুলো ভুল করবা, সবগুলো তো তোমার হলো যে মাথায় থাকবে না, তাই না? তুমি প্রত্যেক দিন পরীক্ষা দিবা আমাদের অ্যাপে, তুমি প্রত্যেক দিন ভুল করবা, 1-2 মাস পরে কিন্তু তুমি আবার ভুলে যাবা, তাই না? তাহলে এই জিনিসগুলা তোমার কিভাবে মাথায় রাখা যায় তার ভিত্তিতে হলো আমাদের ফ্ল্যাশ কার্ডটা। ফ্ল্যাশ কার্ডটা কিভাবে কাজ করে, ধরো তুমি আজকে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 4 পরীক্ষা দিলা, ওকে? চ্যাপ্টার 4-এ 30টা কোশ্চেন তুমি সিলেক্ট মানে আসলো টোটাল কোশ্চেন ব্যাংক, তুমি ধরো এরকম কোশ্চেন ব্যাংক অল দিয়ে দিলা, এরপরে তুমি চ্যাপ্টার 4 সিলেক্ট করে দিলা, অল টপিকস দিয়ে দিলা। তখন আমাদের কি হলো, 30টা কোশ্চেন কথার কথা পাইলা। 30টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন তুমি পারছো, 5টা কোশ্চেন তুমি কি করছো, পারো নাই, ওকে? অথবা ওই যে 25টা কোশ্চেন তুমি পারছো, সেই 25টা কোশ্চেনের মধ্যে তোমার কিন্তু আবার ডাউট থাকতে পারে, বা তুমি একটা আন্দাজে জাগাইতে পারো, বা এরকম ই টাইপের হইতে পারে, বা তুমি হলো যে শিওর না। তাহলে ফ্ল্যাশ কার্ডটা করবে কি, তুমি যে 5টা পারো নাই, তুমি ওই 5টাকে ওরা সিলেক্ট করে রেখে দেবে তোমার জন্য, যে এই 5টা তুমি হয়তো পারো নাই। এরপরে তুমি যখন 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর যাবা, তখন তোমার এই ফ্ল্যাশ কার্ডে ওই যে 5টা কোশ্চেন পারো নাই, 5টা কোশ্চেন আসবে, এবং তোমাকে আবার প্রশ্ন করবে যে তুমি এটার অ্যান্সার বলো তো, তুমি দেখবা যে ওইটা পারো কি পারো না। যেমন আমি এখানে একটু দেখাই, ফ্ল্যাশ কার্ডে যাওয়ার পর আমি সিলেক্ট করলাম অ্যাডমিশন ইউনিভার্সিটি, সাবজেক্ট সিলেক্ট করলাম ফিজিক্স প্রথম পত্র, সিলেক্ট করলাম এমসিকিউ। এরপরে ধর নিউটনিয়ান বলবিদ্যাতে আমি সিলেক্ট করলাম। তাহলে নিউটনিয়ান বলবিদ্যাতে দেখো, নিউটনিয়ান বলবিদ্যাতে গেলে 0 of 57 কোশ্চেন মাস্টার্ড। মানে কি, তোমাকে এরকম মাঝে মাঝে ফ্ল্যাশ কার্ড দেওয়া হবে, এইগুলো তুমি সলভ করবা, সলভ করতে 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 তোমাকে আবার ধর আমি কালকে তোমাকে এই কোশ্চেনটা দিলাম, কালকেও তুমি পারলা, পরের দিন আবার এই একই কোশ্চেন দিলাম, পরের দিনও তুমি পারলা, তার মানে কি তুমি ওখানে মাস্টার্ড, এখন তুমি চাইলেও ওটা ভুলতে পারবা না। তাহলে এইখানে আমি হইলো যে আমাদের কিছু কোশ্চেন থাকবে, তুমি ধরো তুমি যখন ফ্ল্যাশ কার্ডের মধ্যে যাবা, তুমি যখন প্রশ্নগুলো পারবা, তোমাকে এই নিউটনের মেকানিক্সে কোশ্চেন দিতেছে, তুমি পারতেছো, তখন ওইটা চলে যাবে কি মাস্টার্ড কোশ্চেনে। তার মানে কি তুমি ধরবা যে আমাকে মানে বোম মারলে আমি এটা বলবো না, যেমন 2+2 4 হয়, আমার বোম মারলে আমি বলবো না, এটাতে আমি মাস্টার। কিছু কিছু কোশ্চেন থাকবে তুমি পারতেছো না, তুমি আজকেও ভুল করছো, কালকে গেছো কালকেও ভুল করছো, আবার 2 দিন পরের দিন পারছো, তারপর আবার 7 দিন পরে তুমি এটা নিছো আবার ভুল করছো, সেইগুলো চলে যাবে কিন্তু তোমার মাস্টার না নিচের গুলাতে। এখানে দেখো প্রত্যেকটা টপিক অনুযায়ী এখানে 4 নাম্বার চ্যাপ্টারে আছে, প্রত্যেকটা টপিকে এই যে 12টা 2টা 4টা 3টা এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ না, যে রাস্তার ব্যাংকিং করে 12টা, উলম্ব তলে ইসের জন্য 2টা, তারপর হলো যে 4টা কোশ্চেন আছে কৌণিক ও কেন্দ্রমুখী ত্বরণ। এই যে 4টা কোশ্চেন, এগুলো কিসের ভিত্তিতে আসতেছে, এগুলো হলো যে তুমি যে পরীক্ষাগুলো দিছো, ওই পরীক্ষাগুলোতে তুমি যে ভুল করছো, ওই ভুলের ভিত্তিতে এই সংখ্যাটা আসতেছে। এরপরে তখন তুমি এখানে চাপ দেবা, চাপ দিয়ে যখন ওইগুলো সলভ করবা, সলভ করতে যাই তুমি যদি পারো, ওই ধরো 5টা কোশ্চেন 5টাই তুমি পারছো, এখন তাহলে তো বলা যাবে যে তুমি মাস্টার্ড হয়ে গেছো। অথবা 7 দিন পরে যে তুমি এই ভুলগুলো যে সলভ করতে গেছো, তুমি মাস্টার্ড হয়ে গেছো, 5টাই পারছো, তার মানে কি তুমি মাস্টার্ড। আর যদি না পারো, তাহলে তোমার এখনো এইখানে ল্যাগিংস আছে। তাহলে এই জিনিসটার মাধ্যমে এটা আসলে কি করতেছে, তোমাকে চর্চার মাধ্যমে তোমাকে আমাদের যে এরকম আমাদের অ্যাডমিশনে আমাদের সোহাগ ভাই এরকম বলতো যে অ্যাডমিশনে একটা ম্যারাথন, এটা কোনো তোমার হলো যে মানে শর্ট রান না, এটা খুব ম্যারাথন, যে তোমার দৌড়াইতে হবে তুমি ফল করবা, যে একদম লাস্ট পর্যন্ত দৌড়াতে পারবে সে আসলে জিতবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে কিন্তু আমাদের এই ফ্ল্যাশ কার্ডটা ইউজ খুবই হেল্পফুল করবে, যে তোমার প্রিপারেশনটা এমন হওয়া উচিত, আমি আজকে এই সপ্তাহে 7 নাম্বার চ্যাপ্টার পড়ছি, 15 দিন পর আবার ওই 7 নাম্বার চ্যাপ্টারটা একটু রিভিশন দেওয়া উচিত।
তাহলে আমাদের এই ফ্ল্যাশ কার্ডটা কিন্তু তোমাকে সেইটাতেই সাহায্য করবে। তুমি ধরো আজকের উইকে 7 নাম্বার চ্যাপ্টারটা যখন সলভ করলা, তখন তোমার কিছু ভুল গেল, ওই ভুলগুলো আমাদের ফ্ল্যাশ কার্ডে জমা হবে, অথবা এখানে একটা এআই ইন্টিগ্রেট করা আছে, যে প্রশ্নগুলা তুমি হয়তো ভুল করো নাই বাট তোমার ভুল হইতে পারে, সেরকম কিছু কোশ্চেনও এখানে কিন্তু আছে। তোমরা অলরেডি দেখতে পাইছো যে আমাদের এখানে একটা এআই এক্সপ্লানেশন আছে না, ওই এই সেম এআইটাই আমাদের কিছু কোশ্চেন সিলেক্ট করে দিবে যে এই মাস্টার্ড কোশ্চেনের মধ্যে, সরি মাস্টার্ড কি ফ্ল্যাশ কার্ডের মধ্যে থাকবে। তাহলে এইরকম করে তোমার 4 নাম্বার চ্যাপ্টারে যে তোমার ফ্ল্যাশ কার্ডের যে ব্যাপারটা আছে, ওই ফ্ল্যাশ কার্ডটার যে কোশ্চেনগুলো থাকবে ওই কোশ্চেনগুলো এই ফ্ল্যাশ কার্ডে পাবা। ওই ফ্ল্যাশ কার্ডটা তুমি মাঝে মধ্যে চাইলে 2 সপ্তাহ পরে একটা ফ্ল্যাশ কার্ড ওপেন করলা, 4 নাম্বার চ্যাপ্টারের কোশ্চেনগুলো একটু টিক টিক দিয়ে দেখলা যে পারো কিনা। যদি না পারো তাহলে তোমার ওইটাতে স্টিল ল্যাগিংস থাকবে, আবার যদি পারো তাহলে তুমি ধরে নেবা যে তুমি ওইখানে মাস্টার্ড এখন চাইলেও ভুলতে পারবে না। তাহলে তুমি দেখো তোমার অ্যাডমিশনে কোশ্চেন ব্যাংকের এর বাদ বাকি আমাকে বলো যে কোনো কিছু আছে যে তুমি পারবা না, বা তোমার হলো যে এইটা এই অ্যাপটা কমপ্লিট করে দিবে না। তোমার যদি এই অ্যাপটা নিতে হয় তুমি নিতে পারো, আমি তোমাকে ফোর্স করবো না যে অ্যাপটা তোমরা নাও। বা আমার মেইন উদ্দেশ্য ছিল আজকে তোমাকে ঢাকা ভার্সিটির একটা প্রিপারেশন সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। বাট আমার কাছে এই অ্যাপটা খুবই আমাদের হেল্পফুল মনে হয়েছে, এবং আমরা এই অ্যাপটাতে মোটামুটি কাজ করছি যে একটা স্টুডেন্টের যতটা রিকোয়ারমেন্ট থাকতে পারে টুয়ার্ডস কোশ্চেন ব্যাংক, মানে 55% প্রিপারেশন নিয়ে আমরা ওইটা পুরোটা ডেলিভারি করছি। বাট স্টিল আমি বলবো যে তোমার যদি এমন ফিল হয় যে এই কাজগুলো হলো যে আমি বাসায় বসে করতে পারি, অথবা এই কাজগুলো আমি যে কোনো একটা বই টই কিনে আমি নিজে করতে পারি, ফাও হলো যে আমাদের দরকার নেই, তাহলে ইটস ওকে। বাট আমি বলবো যে যাদের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা, এবং যে কোনো সময় একটা হাতে ফোন আছে, ফোনটা নিয়ে এখন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটা কোশ্চেন করে ফেলি, একটা চ্যাপ্টার করে ফেলি, সেই সব কিছুতে এটা সাহায্য করবে। আর আমি স্টিল আবার বলি, ঢাকা ভার্সিটি প্রিপারেশন কিন্তু তোমার অতটা এক্সট্রাঅর্ডিনারি নেওয়ার দরকার নেই। আবার একদম ঢাকা ভার্সিটি ফিজিক্স প্রিপারেশনটা সোজাও না, কেন কি বিগত বছরগুলোতে ফিজিক্সে ভালো কোশ্চেনই আসলে আমরা পেয়েছি এবং সামনেও পাবো। তাহলে আজকে আমাদের প্রিপারেশনের এই টোটাল ক্লাসটা আমি এইখানেই শেষ করতে যাচ্ছি। অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর এক্সাম।